অর্থাৎ আমি আসবো ধীরে ধীরে এর বিশ্লেষণে, যে একজন নোন ফেস তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি শহরে থাকছেন, তিনি লোন নিচ্ছেন, স্টার্ট আপ বিজনেস করবেন এবং প্রতারণার অভিযোগে গ্রেফতার হচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে তার ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার পর তিনি থাকছেন, তার কাছে দুটো আধার কার্ড এবং নানা ধরনের নথিপত্র, যে নথিপত্র তার ভারতীয় হিসেবে তার প্রমাণপত্র আধার, যেটা থাকতেই পারে না, পিরিয়ড। আমি ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রতিবেদনে আসবো। ফাইনালি আমরা চলে এসেছি নাথুলাতে এবং এইখানের মধ্যে আমরা একদম চায়না বর্ডারের কাছে আছি। মডেল থেকে অভিনেত্রী, আর সেখান থেকে ভারতে অবৈধভাবে বসবাসকারী, শেষে গ্রেপ্তার। কলকাতায় ধৃত বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালের বিরুদ্ধে তদন্ত যতই এগোচ্ছে, সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশ জানতে পেরেছে 2023 সালের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছিলেন বাংলাদেশের নাগরিক মডেল শান্তা পাল। 2025-এর গোড়ায় তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু তারপরও ভারতেই থেকে যান তিনি। এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে কোনো বিদেশি নাগরিক নির্ধারিত মেয়াদের পরও ভারতে থেকে গেলেন? তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের। তাহলে তারা এতদিন ধরে সেই দায়িত্ব পালন করেনি কেন? ভিসা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এদেশে থেকে এই যে বেনিয়ম করছে, এই যে রাজ্যে থেকে যাচ্ছে, কারা মদত দিচ্ছে এর পেছনে? এই গাফিলতি কার? কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, ইমিগ্রেশন দপ্তর, সবটার দায়িত্বে কার? কাঞ্চন মূল্য যদি তৃণমূলের নেতাদের পকেটে দেওয়া যায়, তার জন্য যা যা প্রয়োজন সব পাওয়া যায়। এখানে তো বেনিয়মই নিয়ম। যত এজেন্ট আছে আপনার, এই যে জাল আধার কার্ড, জাল রেশন কার্ড, জাল ভোটার কার্ড তৈরি করছে, প্রত্যেকটার সাথে তৃণমূল কংগ্রেস এবং পুলিশের যোগসাজশ আছে। অতএব বাংলা শুধু বাংলাকে বিপদে ফেলছে না, বাংলা সরকার সারা দেশকে বিপদের মধ্যে ফেলছে। বাংলাদেশের নাগরিক অথচ ভারতের দুটি আধার কার্ড উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, একটি গল্ফ গ্রিনের আর একটি বর্ধমানের ঠিকানায়। এই ঠিকানা দিয়েই বানানো হয়েছিল প্যান কার্ড। তার জিম্মা থেকে দুটি আধার কার্ড মিলেছে, একটি রেশন কার্ড মিলেছে এবং বাংলাদেশের ভোটার কার্ডও মিলেছে। ফলত এখানেই প্রশ্ন উঠছে যে দুটি আধার কার্ড বা রেশন কার্ড বা এখানকার অর্থাৎ ভারতবর্ষের ভোটার কার্ড সে কিভাবে পেল, কার মাধ্যমে সে এই সমস্ত ভারতবর্ষের আইডি কার্ড পেল বা সচিত্র পরিচয়পত্র পেল। ফলত তাকে জিজ্ঞাসাবাদ করে সেই যে চক্র, তাদেরও হদিশ জানার চেষ্টা করছেন কিন্তু তদন্তকারীরা। শান্তা পালের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ঘেঁটেও অনেক তথ্য পুলিশের হাতে এসেছে। বাংলাদেশের বাসিন্দাদের সাথে বিভিন্ন বিষয় কথোপকথন বা চ্যাট উদ্ধার হয়েছে, যেখানে সে বলছে যে ট্যুরিস্ট ভিসা না পেলেও মেডিকেল ভিসাতে চাইলে কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের বাসিন্দারা কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারে। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি মডেল শান্তা পাল ভারতে স্টার্ট আপ শুরু করতে চেয়েছিলেন। অভিযোগ, ভুয়ো নথি দেখিয়ে হোটেল ব্যবসার জন্য একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লোনের জন্য আবেদনও করেছিলেন। গত 2রা জুলাই এসবিআই এর একটি নথির ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় শান্তা পাল লেখেন, সব হয়ে গেছে, আবার হোটেল অথবা মোটেল খুব তাড়াতাড়ি খুলবে। শান্তা পাল বলে যার কথা বলছেন, তিনি কিন্তু কাঁটাটা তোপকে রাতের অন্ধকারে পালিয়ে আসেননি। তিনি ভিসা পাসপোর্ট করে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তাকে অনুমতি দিয়েছিল। তিনি ভারতবর্ষে এসেছিলেন নির্দিষ্ট বৈধ ভিসা নিয়ে। এবার বৈধ ভিসা নিয়ে ঢুকে কেউ যদি ভিসার মেয়াদ এক্সটেন্ড হয়ে যাওয়ার পরও, পেরিয়ে যাওয়ার পরও যদি ভারতে থাকেন, সেটা খুঁজে বের করার দায়িত্ব বিদেশ দপ্তরের, বিদেশ মন্ত্রকের। তারা কি অপদার্থ? তারা এতদিন ধরে কি কাজ করছিল? তাদের অপদার্থতার জন্য আজকে পশ্চিমবঙ্গকে কেন কথা শুনতে হবে? আসাম ট্রাভেলস কলকাতা অ্যান্ড ঢাকা বলে একটি ফেসবুক পেজও খুলেছিলেন এই বাংলাদেশি মডেল। এই পেজ থেকেই নিজের ব্যবসার প্রচার চালাতে ধৃত বাংলাদেশের মডেল। সেখানে একাধিক ট্রাভেল ব্লগও করেছেন শান্তা পাল। অবৈধভাবে ভারতে থাকা এই মডেল পৌঁছে গেছিলেন সিকিমের ভারত চীন সীমান্ত নাথুলা পাসে। সো ফাইনালি আমরা চলে এসেছি নাথুলাতে এবং এইখানের মধ্যে আমরা একদম চায়না বর্ডারের কাছে আছি। ওই পারে চায়না আর এই পারে ইন্ডিয়া। আর ওইদিকে যে বিল্ডিংটা দেখছেন ওটা ওয়াশরুম, আর এইখানে চা পাওয়া যাচ্ছে। সম্প্রতি পার্কস্ট্রিট থানায় দায়ের হওয়া একটি প্রতারণার অভিযোগের তদন্তে নেমে শান্তা পালের খোঁজ মেলে। তারপরেই তাকে গ্রেপ্তার করে লালবাজারের গুন্ডা দমন শাখা। সুকান্ত মুখোপাধ্যায়, সৌমিত্র রায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।
আমার পরবর্তী বক্তা সলিল ভট্টাচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। সলিলদা, মানে আমাদের রাজ্যের এবং কেন্দ্রের এজেন্সি, উল্টোটা বলা উচিত, কেন্দ্রের এবং রাজ্যের এজেন্সি দুপক্ষই, আমার শব্দ ব্যবহারের জন্য মার্জনা করবেন, কত ক্যালাস। আমি বলছি যে ইন্টেনশনাল যদি নাও হয়, এই বাংলাদেশি মডেলের ঘটনা সেটা পরিষ্কার করে দেয়। তার কারণ অত্যন্ত চেনা মুখ, মিস এশিয়া গ্লোবাল হয়েছিলেন, পাবলিক লাইফে আছেন, রেগুলার তাকে দেখা যাচ্ছে এবং তার নিজস্ব ব্যবসা শুরু করছেন। এই দেশের একটার পর একটা জাল পরিচয়পত্র বানিয়েছেন। সব থেকে বড় কথা, তার ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে বেশ কয়েক মাস আগে। ইমিগ্রেশন সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সেন্ট্রাল আইবির অধীনে, এবং লোকাল পুলিশ, মানে আমি বলছি প্রত্যেকটা এজেন্সি একসঙ্গে 100% ব্যর্থ না হলে এই জিনিস হয় না। দেখো, এটা একটা জয়েন্ট লায়াবিলিটি। আমি তোমাকে বলবো এটা জয়েন্ট লায়াবিলিটি। সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন, স্টেট গভর্নমেন্টও তাই। পুলিশ, তাহলে পুলিশ কেন ধরলো? আজ যে আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, সে লোন নিচ্ছে, সে ওখানে ঘুরতে যাচ্ছে, তার ভিসার মেয়াদ শেষ হয়ে নয়, দুটো আধার কার্ড আছে। তার মানে জালিয়াতি তো। এগুলো কে করলো? তুমি তো জানো স্পেশাল ইকোনমিক জোন আমাদের নামমাত্র আছে কয়েকটা জায়গায়, ফোর্স ডকুমেন্ট জোনও তো আছে। এই আজাদ মল্লিককে প্রচুর পাসপোর্ট পাওয়া গেছে তার কাছে, নর্থ 24 পরগনায়। সাতরাদিকে, নদার, হরিহরপাড়া, দুটো জায়গায় ভোটার কার্ড। জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে কাশ্মীর পুলিশ এসে ধরে নিয়ে চলে গেল, সাতরাদিকে ধরে নিয়ে গেল আসাম পুলিশ এসে। শেখ সুমন খাগড়াগড় সময় থেকে শুরু হয়েছে জেলখানায়। এবার তুমি দেখো একটার পর একটা কিন্তু ঘটনা ঘটছে। তুমি যার ফেইলিওর যদি বলো সবারই। এইবার আমি আসবো বিএলওর কোথায়। বিএলওরা কিন্তু আন্ডার ডিউরেস, বিএলওরা আন্ডার অ্যাট দি পয়েন্ট অফ গান। ওনার কথা শুনেই তো তুমি বুঝতে পারলে, আমি তো বুঝতে পেরেছি উনি কিন্তু প্যানিক স্ট্রিকেন হয়ে আছে। আবার এই কোথা থেকে আমরা তো শুনেছিলাম সুমন পোলিং এজেন্ট আছে, আবার এই বুথ লেভেল এজেন্ট কবে থেকে শুরু হলো? দেখো, এই ভুয়ো ভোটারের ধোয়াটা, এটা কিন্তু 4-5 মাসে মমতা ব্যানার্জি তুলেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে নিজের কর্মীদের গিয়ার আপ করলেন যে আপনারা সব যান, বুথে বুথে যান, কে কত ভুয়ো ভোটার আছে সেগুলো বার করুন, অ্যাসার্টেন করুন। এখন সেটা বুমেরাং হয়ে গেছে। এমনি বিএলএ কিন্তু 2002-তে আমার পরিষ্কার মনে আছে, তখন শাসক দল সায়নদীপের দল বাড়িতে একদম স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তারপরে তখন তো হয়েছিল, তখন তো 28 লক্ষ বাদ গিয়েছিল, তখন কিন্তু মুখে রা কাটেনি, কেউ করেনি। আজকে রাহুল গান্ধী বড় বড় কথা বলছেন, সব সমান। আজকে কিন্তু তোমার দেখো, আমি তোমার যেটা বলতে চাইছি, আজকে কিন্তু প্রত্যেকের শিরে সংক্রান্তি। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যদি গণহারে বাদ যায় তবেই আমরা উইল লুক ইনটু দ্যাট, আদারওয়াইজ আমরা করবো না। ঠিক এই কথাই 2 দিন আগে হিয়ারিংয়ে বলে দিয়েছে, যদি গণহারে বাদ যায়। কিন্তু এখানে 65 লক্ষ না কত বাদ গেছে বিহারে বলছো, তা বলুক, এখনো তো সময় আছে, 1 মাস আছে তো, প্রমাণ করে দিক, তারপরে সেটা ফাইনালাইজ হবে। এই যে ইউনিক ভোটার লিস্ট ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে, যেটার নামে SIR হয়েছে, খুব ইন্টারেস্টিং। আমি যেহেতু গণহারের কথাটা বললেন, ওই দিনই জাস্টিস জয়মাল্য বাগচি তিনি বলছেন, ব্রিং 15 পিপল সেইং দ্যাট দে আর অ্যালাইভ। একদম পরিষ্কার বলছেন যে আনুন না, 15 জনকে আনুন না, বিরোধীরা নিয়ে আসুন না, যে তালিকা অনুযায়ী যারা মৃত অথচ তারা জীবিত আছে। সুপ্রিম কোর্ট মানে মামলা চলছে, তিনি বলছেন ইন্টারভেন করবেন, আহ্বান করছে। সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে ইন্টারভেন করে বলেছে তো, এখনো তো ফাইনালাইজ কিছু হয়নি, এখনো তো সুমন ফাইনালাইজ কিছু হয়নি, এখনই রে শুরু হয়ে গেল। বিএলওদের বলা হচ্ছে তোমরা সরকারি কর্মচারী, আমি তোমাদের বেতন দিই, পরিষ্কার। এটা বলার অর্থই তো এই। উনি তো কাঁপছিলেন, উনি এখানে যখন বলছিলেন তখন উনি পরিষ্কার বলছেন যে হেডমাস্টার মশাই থেকে শুরু করে পরীক্ষাটা কে নেবে। উনি কিন্তু করতে চাইছেন না, কিন্তু বিএলও ওনাকে হতেই হবে। আগে কারা হতো জানো বিএলও? এই আশাকর্মী, অঙ্গনওয়াড়িরা, যারা অস্থায়ী এবং কন্ট্রাকচুয়াল যারা ওয়ার্কার, তাদের দিয়ে বিএলও করা হতো। এবার নির্বাচন কমিশনের এখনকার ঘোষিত নীতি হচ্ছে স্থায়ী কর্মী হতে হবে, এবার স্থায়ী কর্মী হতে হবে। এইখানেই হয়েছে বিপদ, এইখানেই হয়েছে এদের হৃদকম্পন শুরু হয়ে গেছে।
বেশ, আমি এইখান থেকে অবশ্যই আমার পরের প্রতিবেদনে চলে যাব এবং বিষয় অন্তরে, তার কারণ আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে নিয়ে আসব। একটা হচ্ছে পুনেতে বাঙালি পরিযায়ী রহস্য মৃত্যু, এবং সেখানে ইতিমধ্যেই দীপু দাস নামে 28 বছরের একজন, তার অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, এবং এই শ্রমিকের দেহ শনাক্ত করতে তার পরিবারের সঙ্গে পুলিশের একজন আধিকারিকও সেখানে পৌঁছে গেছেন, এবং একটার পর একটা রাজ্যে যে অত্যন্ত নিন্দনীয় ঘটনা নিগ্রহের, তার অভিযোগ কিন্তু থামছে না। পরের প্রতিবেদন। দেহর ছবি দেখে তো মনে হচ্ছে এটা পুরোপুরি দুর্ঘটনা করেছে, কিছু একটা অ্যাক্সিডেন্ট তো নয়, এটা অস্বাভাবিক মৃত্যু হয়েছে একটা। ভোটের মুখে ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার ঘিরে এখন তোলপাড় বঙ্গ রাজনীতি। গুজরাটের সুরাতেও পিংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রেখে মারধর ও হেনস্থার অভিযোগ উঠেছে। এরই মাঝে এবার মহারাষ্ট্রের পুনেতে জলপাইগুড়ির বিন্নাগুড়ির পরিযায়ী শ্রমিক দীপু দাসের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ উঠল। ময়নাতদন্তের পর দেহ শনাক্ত করতে মহারাষ্ট্রে গেল 3 জনের দল। এই টিমে রয়েছেন জলপাইগুড়ির ভোরের আলো থানার একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরও। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়েছে, এটি আর আটক, হয়রানি বা ফেরত পাঠানোর বিষয় নয়, এটা টার্গেটেড এলিমিনেশন। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ভয় দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে এবং খুন করা হচ্ছে। জাতীয় মানবাধিকার কমিশন চোখ বুজে থাকবে, কারণ রাজ্যের মদতে এই হিংসা বিজেপি করাচ্ছে। যদি সেরকম কোনো ব্যাঘাত ঘটে থাকে বা সেরকম অপঘাত না, তাকে যদি মেরে ফেলে, যদি আমরা পিএম রিপোর্টে আমরা জানতে পাই, এটা আমরা একটা আমাদের জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন করব। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা উত্তর পরিযায়ী শ্রমিকরাই দিয়ে দিচ্ছে, আমাদের দিতে হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশি তকমা দিয়ে পিংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের গুজরাটের সুরাতে মারধরের অভিযোগ উঠল। লাদ মেরে, ছাতিয়ে লাদ মেরে, পেটে লাদ মারে আমাদেরকে তুলতে তারপর ঠাট্টাই করে মারলো যে তোমরা বাংলাদেশি, তোমরা আতঙ্কবাদী। বৃহস্পতিবার সুরাত থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলার বাড়িতে ফিরে এসেছেন পরিযায়ী শ্রমিকরা। ছেলে বাড়িতে আসছে, ভালো লাগছে। অনেক চিন্তায় ছিলাম, প্রচুর চিন্তায় ছিলাম। কোথাও ভারতবর্ষে বাংলা ভাষার ওপর, বাংলা ভাষাভাষীর ওপর কোনো আক্রমণ হচ্ছে না। যা কিছু আক্রমণ হচ্ছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের ওপর। সব মিলিয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছেই। রাজা চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সজল, আমি বিস্মিত হয়ে যাচ্ছি, সুরাত থেকে যে 3 জন ফিরেছে তাদের সন্ত্রাসবাদী বলে, বাংলাদেশি সন্ত্রাসবাদী বলে পুলিশ মেরেছে। আমি বলছি এইটা আমি অভিযোগের পার্ট হিসেবে তবু বলছি অভিযোগ শব্দটা যোগ করতে হচ্ছে। পিংলার বাসিন্দা এবং রাহুল সিনহা সম্ভবত তাদের নাম দেখেননি তারা। আমি এটা বলতেও খারাপ লাগছে, কারণ আক্রান্ত এবং নিগৃহীত ভারতের নাগরিক, এই পরিচয় যথেষ্ট, কিন্তু নামগুলো দেখলে বোঝা যাচ্ছে তারা মুসলমান নন, তারা হিন্দু। এবং স্থানীয় স্তরে খোঁজ নিলে এটাও জানা যাচ্ছে যে এই ছেলে দুটো বোধহয় যাওয়ার আগে সক্রিয়ভাবে তোমাদের রাজনৈতিক দল করতো। আমাদের রাজনৈতিক দল করতো, এগুলো কোনো ঘটনা নয়। প্রথম কথা হচ্ছে, দেখুন, অস্বীকার করছে না, আমি অস্বীকার করে শুরু হল না, এখনই ষড়যন্ত্র দেখছে। আমি বলি, দেখুন, আমি পরপর 3টে অভিযোগ করছি। একটা হচ্ছে পার্থপ্রতিম রায়, আপনারা দেখিয়েছেন টিভিতে, আমরা দেখেছেন যেটা না তাও নয়, এই অনুষ্ঠানেই সেই বাবলটা বাস্ট হয়েছে এবং পার্থপ্রতিম রায়, কিন্তু দাদা এই যে তীব্র সমালোচনা হয়েছে, গ্রেফতার তো হয়নি, এই যে বাজারে খবরটা ছড়িয়ে গেল, তার এফেক্টটা কিন্তু পৌঁছয় না। তারপরের দিন আপনারা আরেকটা দেখিয়েছেন, একজন মহারাষ্ট্রের শ্রমিক কুচি করে কেটে, এইসব এরা দেবাংশুরা বলছিল, তারপর দেখা গেল তার বউ আর তার বউয়ের প্রেমিক মিলে কাণ্ড করেছে। তারপরে পিসি নিজে, তারপর এই যে পিসি নিজে আসার পরেও দেখা গেল, আপনারা বুঝতে পারছেন ডাল মে কুচ কালা হয়। আমি সেটা নিয়ে আজকে যাচ্ছি না, আমি বলছি যে এই যে আলোচনাগুলো যখন হচ্ছে, দেখুন, এটা ভেরি সেনসিটিভ বিষয়। তোমার কাছেই আমি আসছি, সেটা হচ্ছে তোমরা কোনো ঘটনা হলেই গণহারে সেটাকে বলছে এটা কোনো ঘটনাই নয়, এটা মিথ্যে ঘটনা। আর তৃণমূল কোনো ঘটনা হলে ভেরিফাই করার আগেই বলছে যে এটা ভয়ঙ্কর পরিযায়ী নিগ্রহ হচ্ছে। তোমাদের দুটো দলেরই এই সমস্যা। আপনি ঠিক বলছেন। আপনি গত 1 মাসে একটা ঘটনা দেখান যে ঘটনাটাকে আপনি তথ্য
তথ্য প্রমাণ সহকারে বলতে পারবেন যে এই ঘটনাটা সত্য ঘটনা। বলছি পিংলার এই ঘটনা কি করে বলছেন? একটা লোক বলছে বলে, একজন ব্যক্তি বলছে বলেই বলছেন সত্য ঘটনা। সেই ব্যক্তির কথা যদি সত্য হয় তাহলে পার্থপ্রতিম রায়ের কথাও তো সত্য বলে ধরতে হবে। আমার বক্তব্য হচ্ছে আপনাকে আমি আবার উল্টো করছি যে তোমার যদি সংশয় হয়, তোমাদেরই তো সরকার, বিজেপির সরকার আছে গুজরাটে, তো গুজরাট সরকারের সঙ্গে why don't you communicate? একটা কথা বলুন, এই লাখ লাখ ভুয়ো অভিযোগ যেটা থানায় রেজিস্টার্ড নয়, থানায় বা কোনোভাবে সরকারের কাছে আবেদন জানানো হয়, কত উত্তর দেবে সরকার? না উত্তর দেবে না, তোমাদের তো 12 জন সাংসদ আছে, 2 জন সাংসদ পাঠাও না। আচ্ছা পাঠাবো, আচ্ছা রোজ ভাবি পাঠাবো, জানেন রোজ টিকিট কাটে, পরের দিন আপনি বলেন ওগুলো ভুয়ো খবর ছিল, টিকিট ক্যান্সেল করতে হয়, এত সহজ এবং ঠাট্টার বিষয় না দেবাংশু। সহজ ভাবে এই ঘটনাগুলো আপনাদের মতন টিভি সবাই আক্রান্ত না, একদম দেখাচ্ছি, ভবিষ্যতেও দেখাবো, কিন্তু আমি বলছি কোনো ঘটনা হলেই সেটাকে মুসলিম ঘটনা এবং মিথ্যে ঘটনা, হিন্দু মুসলিম না আমি রিঅ্যাকশন দেখালাম তো, তুমি না করতে পারো, তোমার দল করছে। না আমি ব্যক্তিগতভাবে এখানে হিন্দু মুসলিম করছি না, আমি বক্তব্য হচ্ছে একজন ব্যক্তি বলছেন, তিনি কেন মার খেয়েছেন, কোথায় মার খেয়েছেন, কিসের জন্য মার খেয়েছেন, সেটা তো আপনার কাছে ক্ল্যারিটি থাকতে হবে। সেই তথ্য না শুধু ধর্ম নয়, সেটা হচ্ছে আমি অভিযোগ পেলেই আমি অভিযোগটা মিথ্যেই বা কেন ধরবো? একদম রাহুল সিনহা বাবু বলতে পারতেন যে এটাকে তদন্ত হচ্ছে, উনি প্রথম বললেন মিথ্যে, দ্বিতীয় বললেন একজন মুসলিম বাংলাদেশি মুসলিম। এটা কি হচ্ছে? রাজনীতি করার জন্য এগুলো কেন সাধারণ মানুষকে নিয়ে এখানে খেলা হবে? উনি হিন্দু হোক মুসলিম হোক, উনি ভারতবর্ষের নাগরিক। আবার সেই পুরনো শব্দবন্ধ যেটা নিয়ে আমরা বছরের পর বছর সমালোচনা করেছি, সাজানো ঘটনা। আমি বলছি শুধু শব্দটা এক আছে, প্রেক্ষিত পাল্টে গেছে, দলটা পাল্টে গেছে। পিংলার যে 10টা ছেলের সাথে এটা ঘটেছে, যারা এসছেন তাদের মধ্যে অধিকাংশ, বিশেষ করে যাকে দেখালেন আপনি, ও লোকালে বিজেপি করা ছেলে এবং বিজেপির লোকাল নেতারা ফেসবুকে পোস্ট করছেন ওকে নিয়ে। আমার কাছে সেই সমস্ত মানুষের স্ক্রিনশট রয়েছে, যারা আপনি টাইমলাইন ঘেটে দেখবেন আমাদেরকে গালাগাল করেন না। আরে বাবা ফলো করতে হয়, তুমি তো ফলো করো প্রচুর লোককে, আমি ওটা বলছি না। সজলদারও পোস্ট শেয়ার আছে ওর টাইমলাইনে, সজলদারও পোস্ট শেয়ার আছে। আমি বলছি একটু দেখতে হবে, শুনুন না, আমি বলছি সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে পার্থপ্রতিম রায়ের বক্তব্যটা হলো, পার্থপ্রতিম রায় সেদিন একটা ভিডিও করেছিলেন, আপনার শো চলতে তোমার মাঝখানে একটা কথা বলিনি, তুমি প্লিজ ফোরম কেটো না মাঝে ওই দিনকে শো চলতে পার্থদা কিন্তু বলেছেন আমি ওটা চেক করিনি, কিন্তু আপনার ওই দিনকের শোতে বিজেপির, আমি বলছি ওই দিনকের শোতে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ এনআরসির সবকটা নোটিশকে আইপ্যাকের ছাপানো বললেন। আজ অব্দি বিজেপি কেউ ক্ষমা চেয়েছে? গোটা দেশে খবর হওয়ার পর, কিন্তু আমি বলছি দেবাংশুর কাছে আমার পরিষ্কার এই একটা প্রবণতা যেরকম বিপজ্জনক, দুটো রাজ্যের শাসক দল এবং বিরোধী দল দুক্ষেত্রেই একজন চোখ বন্ধ করে সব অভিযোগকে একেবারে স্বীকার শুধু করছে না, সেটা গোটা দেশে ছড়িয়ে দিচ্ছে, আর একদল অভিযোগ শোনা মাত্র সেটাকে মিথ্যে করে দিচ্ছে। আমি বলছি এটা ব্যক্তি মানুষের কথা নয়, পাশাপাশি আরেকটা তৃতীয় মারাত্মক প্রবণতা, এই শাসক দলে তৃণমূল কংগ্রেসের ছোটোখাটো নেতা নন, বড় নেতা, মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, তিনি যা নিদান দিচ্ছেন তো মারাত্মক, যে হেনস্থার পাল্টা হিংসা, হিংসার পাল্টা প্রতিহিংসা। আমি এই অনুষ্ঠানের শুরুতেও বলেছিলাম এর সরাসরি ইম্প্যাক্ট পড়বে ওই পরিযায়ী আমাদের রাজ্যের যারা পেটের দায় অন্য রাজ্যগুলোতে আছেন তাদের কাছে। তিনি বলছেন, এই ভাষায় বলছেন যে হাত কেটে দেব, একটা এরম ঘটনা হলে হাত কেটে দেব। কি বলেছেন তিনি দেখাবো পরের প্রতিবেদনে। পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা। কেউ দিচ্ছেন হাত কাটার হুমকি, কারোর গলায় শোনা যাচ্ছে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কাজ বন্ধের হুমকি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার পাল্টা তৃণমূল নেতাদের গলায় শোনা যাচ্ছে হিংসা, হুমকি, হুঁশিয়ারির সুর। বিজেপি শাসিত রাজ্যের কোনো পুলিশ, এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার, পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা, এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ, বাঙালি মানুষেরা। बाहर से कोई आया तो उसको काम करने नहीं देंगे, सुन के रख लीजिए भाई, नहीं तो अगर आप लोग आइएगा तो आप खुद का जिम्मेदारी लेके आइएगा आगे। थोड़ा बिहार, यूपी, आसाम, झारखंड सब में बोल दीजिए। পাল্টা প্রশ্ন উঠছে, এই ধরনের হুমকি, নিদান, ফতোয়া দিয়ে কি আদতে ভিন রাজ্যে কর্মরত বাঙালিদেরই বেশি ক্ষতি করছে না তৃণমূল নেতারা?
তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা যেভাবে কার্যকর্তাদের উস্কানোর চেষ্টা করছে, যে একটা বিরাট যুদ্ধংদেহী অবস্থা, যদি আমি বললাম আইন শৃঙ্খলার অবনতি ওরা করায়, তাহলে চরম ভুল করবে। ভিন রাজ্যে কর্মরত রাজ্যবাসীর পাশে দাঁড়ানো সম্পূর্ণ সঠিক কাজ, কিন্তু হুমকি হুঁশিয়ারি দিয়ে ভিন রাজ্যে তাদের পরিস্থিতি আরো বিপজ্জনক করে দেওয়াটা কি আদৌ বুদ্ধিমানের মতো পদক্ষেপ? প্রশ্ন নানা মহলে। অভিজিৎ চৌধুরী ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার প্রশ্ন তুলবো যে হেনস্থার পাল্টা হিংসা, হিংসার পাল্টা প্রতিহিংসা কেন বলছি? ইস্কোর আধুনিকীকরণের পর বাইরের কাউকে কাজ করতে দেব না, আসানসোলের শাসক নেতা হুঁশিয়ারি দিচ্ছেন। মানে আমি বলছি এই গোটা প্রবণতা একদিকে শুধু সংকীর্ণ প্রাদেশিকতা নয়, ওই সমস্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা বাইরে আছে, জীবিকার প্রয়োজনে এই রাজ্য ছেড়ে যেতে বাধ্য হয়েছে, তাদের শুধু পরিযায়ী শ্রমিক নয়, প্রত্যেককে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই রাজ্যে যেখানে তারা গেছে। দুই হচ্ছে এটা গোটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে একটা বড় আঘাত। এবং সবথেকে বড় কথা, এই মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুল রহিম বক্সি, তার কিচ্ছু হবে না, কিন্তু গরিব মানুষগুলো হয়তো ওই নয়ডায়, ওই হরিয়ানার কোনো প্রান্তে, অথবা ওই রাজস্থানে, ওই গুজরাটে মার খেয়ে যাবে, ওই সুরাতে আবার সারা রাত ধরে লকআপে তাদের পেটানো হবে। আমি বলছি দুরাত্মা ছলের অভাব হয় না। এই যে মালদা তৃণমূল নেতা বললেন, যেই ভোট এসছে এখন পরিযায়ী শ্রমিকদের হেনস্থানে উনি চিন্তিত। এই মালদা থেকেই রাজস্থানে কাজ করতে গেছিল আফরাজুল, তাকে পুড়িয়ে খুন করা হয়েছিল। কোথায় ছিল তৃণমূলের গভর্নমেন্ট, কোথায় ছিল তৃণমূলের সরকার? মেঘালয় ব্রিজ ভেঙে 20 জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে, কোথায় রাজ্য সরকার, কি ব্যবস্থা নিয়েছে? এখন এখানে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে, আর আপনি বলছেন বাইরে যাচ্ছে। এই গতকাল দুর্গাপুরে গোরক্ষার নাম করে আমাদের রাজ্যের সংখ্যালঘু মানুষকে বেধড়ক পেটানো হয়েছে। রাজ্য সরকার ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে। কিছু না, পুলিশ, রাজ্য পুলিশ এইমাত্র টুইট করেছে, দেখো রাজ্য পুলিশ এইমাত্র টুইট করেছে, দেখো রাহুল সিনহা এই যে এত বড় কথা বলার সাহস পেল, যা হিমন্ত বিশ্ব শর্মা বলছে উনি এখানে তা বললেন, বাঙালি মানেই, বাংলা ভাষায় কথা বলা মানেই তারা নাকি সমস্ত বাংলাদেশি। এই যে পরিযায়ী শ্রমিক, তাদের মধ্যে প্রধানত সংখ্যালঘু মানুষ, তাদেরকে হেনস্থা, তাদেরকে বলির পাঠা বানিয়ে তৃণমূল আর বিজেপি ভোটের ফায়দা লুটবে, এটা চলতে দেওয়া যায় না। আরে আফরাজুলের কেসে তৃণমূলই সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল, তোমাদের বলারই তোমাদের বলারই আফরাজুলের তৃণমূল সবচেয়ে বেশি সোচ্চার ছিল। বলছি যে তিন দিক থেকে সমস্যা। ধরেন আব্দুল রহিম বক্সির মতন লোকরা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তার প্রতিক্রিয়া হিসাবে যদি ভিন্ন রাজ্যে হিংসা আসে, তাহলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমরাই হব, এবং দেশের নিরাপত্তার প্রশ্নটাও থাকবে। এবং এই মানুষটি কিন্তু ধারাবাহিকভাবে হিংসার কথা বলে, আপনি দেখবেন ধারাবাহিকভাবে আমরা এমনিতে দেখাচ্ছি, মানে হিংসার কথা বলছে উনি, তারপরেও কিন্তু পুলিশ তাকে কিছু বলেন না, মানে শাসক বলে। এবং অশোক রুদ্র যে বক্তব্যটা রাখছেন, সেই বক্তব্যটা কিন্তু ভয়ঙ্কর। কারণ একটা শুধু পরিযায়ী শ্রমিক নিয়ে আমরা আলোচনা করছি, তার বাইরেও হোয়াইট কালার জব করে হাজার হাজার আপনার আমার ঘরের ছেলেমেয়েরা, কেউ বেঙ্গালুরু, কেউ পুনেতে, কেউ হায়দ্রাবাদে। আমার প্রশ্ন হচ্ছে যে যদি তারা যদি বলে যে তাদেরকে ফেরত পাঠাবে, তাদের চাকরি বেঙ্গালুরু রাখবে না, তাহলে আমরা আপনার ছেলে কোথায় যাবে আমরা জানি না। তৃতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা ভয়ঙ্কর কথা বলেছেন, সেটা হলো যে তোমরা চলে আসো, আমরা তোমার জন্য রেশন কার্ড করে দিব, আমরা তোমাদের জন্য রেশনের ব্যবস্থা করে দিব, স্বাস্থ্যসাথী কার্ড। একটু ঠান্ডা মাথায় ইকোনমিক্সের জায়গায় যদি কোনো কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা আবেগতাড়িত হয়ে, তার বক্তব্যে আবেগতাড়িত হয়ে 22 লক্ষ চলে আসে, তাহলে পশ্চিমবাংলায় যে কাজের যে বাজারটা সেটা আরো সংকুচিত হবে। অর্থাৎ ডিমান্ড সাপ্লাই রিলেশনে কাজের যে চাহিদা এবং কাজের যে যোগান, মানে লোক সঙ্গে তার অনেক বেশি হবে। 22 লক্ষ লোক চলে আসলে এখন 500 টাকায় কাজ হয় জন্য পশ্চিমবাংলায়, মানে মজুরি, মানুষ 1200 টাকার জন্য ওই ইয়েতে বেঙ্গালুরু গিয়ে কাজ করবে জন্য 1200 টাকা পাবে জন্য যাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে যে ভাই তুমি আসো, এবং এমন ভাবে প্রচারটা করছে যে তাদের জীবন জীবিকা রীতিমতো বিপন্ন করে তোলার মতন। অনেকগুলো পয়েন্ট বলেছেন। প্রথম কথা হচ্ছে যে হোয়াইট কলার জবগুলোর জন্য লোকে বাইরে যান, এই কথাটা বললেন। তো আপনি একটু এখান থেকে কাছাকাছি সল্টলেকের একটু আইটি কোম্পানিগুলোতে গিয়ে দেখবেন, সেই কোম্পানিগুলোর হোয়াইট কলার জব বাইরে স্টেটের সব লোকেরা এসে করছে। কেন তুমি মাঝখানে আমরা কমপ্লিট করতে দাও না, প্লিজ করো না। আমি বলছি গৌতমদেব তৈরি করছিল, আপনি টানা বলে গেছেন তো, বলতে দিন না। গণতন্ত্রের কথা আপনি বলেন প্লিজ, বলতে দিন। এই যে
যখন গৌতম দেব পড়ে গেছে তখন কতজন এমপ্লয়মেন্ট হতো আইটি সেক্টর থেকে, আজকে কত হয় ওটা একটু দেখবেন। এখন অফিসগুলো ফাঁকা, কেন মাঝখানে বলছো? দাদা নিজে জ্ঞান দিচ্ছিলেন একটু আগে, দাদা নিজে জ্ঞান দিচ্ছিলেন। আমি বলছি এই যে সিলিকন ভ্যালি হয়েছে না, যে পরিমাণ ল্যান্ড দেওয়া হয়েছিল, ল্যান্ড শেষ হয়ে সেকেন্ড টাইমের ল্যান্ডও শেষ, এবং তার মধ্যে 30% কোম্পানি স্টার্ট হয়ে গেছে। এটা তথ্যটা দিয়ে রাখা দরকার। বিশ্বনাথ বললেন যে 22 লক্ষ, আমি বলছি 22 লক্ষ লোক যদি চলে আসে ফিরে, তাহলে কি হবে? বাংলা থেকে 22 লাখ লোক বাইরে কাজ করতে যায়, বাংলায় 1.5 কোটি লোক বাইরে থেকে কাজ করতে আসে। এই যে বাংলা থেকে 1.5 কোটি লোক কাজ করতে আসে, 1.5 কোটি লোককে যদি আমরা খাওয়াতে পারি, আমার মনে 22 লাখ টাকা আমি কেন খাওয়াবো? আমার এই দুজনের মধ্যখানে আমার যুক্তি খুব পরিষ্কার। সেটা হচ্ছে, দেখুন, তথ্যের প্রয়োজনে এটা বলতে হবে যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই, আমি যা শুনলাম, প্রশাসনিক সভায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন এবং সেই কমিটিতে মুখ্য সচিব আছেন, মলয় ঘটক আছেন, ইত্যাদি ইত্যাদি। আমার বক্তব্য যে, এবং পাশাপাশি যদি এইটাও শুনতাম, দেবাংশু জোর দিয়ে বলতো যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে ভুয়ো নথি দিয়ে কেউ চাকরি করতে পারবে না, বিশ্বাস করুন, আমি বলছি 22 লক্ষ জায়গা হয়তো হয়ে যেত। তার কারণ এই এমনভাবে অনুপ্রবেশের জল মিশছে যে, এবং না মানে দেবাংশু কথা আমার মানতে কোনো অসুবিধা ছিল না। দেবাংশু তুমি হয়তো তথ্যটা এক সেকেন্ড সমিতদা, দেবাংশু তথ্যটা মিস করে গেছে। দেবাংশু যে তথ্যটা মিস করে গেছে সেটা হচ্ছে, এই মডেলকে কিন্তু বাংলাদেশ থেকে একেবারে অবৈধভাবে, বেআইনিভাবে এই শহরে তিনি আছেন বলে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হয়েছে একেবারেই নয় গৌতম, না, গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ অন্য কারণে, একটা প্রতারণার কেসে, জালিয়াতির কেসে। তারপরে পুলিশ আবিষ্কার করেছে যে উনি বেআইনিভাবে আছেন। পুলিশের কাছে কোনো আইডিয়াই ছিল না। এরকম নয় যে যদি শেষ হয়ে যায়, সেই মানুষটা যার এত তারিখে ভিসার মেয়াদ শেষ, তার আগে তার ইমিগ্রেশন হলো কিনা তার দেশে রিটার্নের জন্য, এই তথ্য পুলিশের সাপ্লাই করা হবে। বললাম তো যে কেন্দ্র এবং রাজ্য দুজনেই ক্যালাস, কিন্তু টু মাচ। আমি বলছি প্রচুর শব্দ দূষণ হচ্ছে সজল। তার আগে আমি দেখাবো যে 2011 সালে কেউ যদি ভাবেন যে ছবিটার কথা দেবাংশু, এদিকের অডিও অফ, যে ছবিটার কথা দেবাংশু এবং বিশ্বনাথদা বলছেন, সেটা এখন এই 2025 সালে হয়েছে, একেবারেই নয়। আজকে আর্কাইভে আমি খুঁজে দেখলাম 2011 সালে 16ই এপ্রিল নদিয়ার রুকবানুর রহমানের হয়ে প্রচারে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন বিরোধী নেত্রী। তিনি বলছেন, কোট আনকোট, দেখুন কতটা আজকের দিনে দাঁড়িয়ে, আজ থেকে 14-15 বছর আগেকার ছবিটা একটুও পাল্টায়নি, বরঞ্চ পরিস্থিতি কোথায় এসে দাঁড়িয়েছে। এখানকার ছেলেমেয়েরা দিল্লিতে যায় চাকরি করতে, মুম্বাইতে যায় চাকরি করতে। চাকরি মানে ভালো চাকরি নয়, কত কষ্ট করে বাংলাদেশি বলে তাদের দিল্লি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2011 সরকার ক্ষমতায় আসার আগে মুম্বাইতে বিপদে পড়লে তাদের কেউ দেখে না। এই অবস্থা করিয়েছেন আজকের বাংলায়, মানে সায়নদীপরা বামফ্রন্ট সরকার করেছে। বাংলার ছেলেমেয়েরা কোনো ভবিষ্যৎ আপনারা করেননি। 2025-এ 14 বছর পর ওই একই সমস্যা একই রাজ্যকে গিলে খাচ্ছে। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখানকার ছেলেমেয়েরা দিল্লিতে যায় চাকরি করতে, মুম্বাইতে যায় চাকরি করতে। চাকরির নামে ভালো চাকরি নয়, সোনার জল ছোঁয়ায়। কত কষ্ট করে বাংলাদেশি বলে তাদের দিল্লি থেকে তাড়িয়ে দেয়, তাদের মুম্বাইতে বিপদে পড়লে তাদের দেখে না কেউ। এই অবস্থা করে দিয়েছেন আজকে বাংলায়। বাংলার ছেলে মেয়েদের কোনো ভবিষ্যৎ করেননি আপনার 35 বছরে। আমি বলছি এই ছবিটা কতটা 2025-এর এই 1 আগস্ট পাল্টেছে, পরিবর্তিত হয়েছে, সে বিচার আপনাদের। ঠিক এইখান থেকে আমি আরেকটা ইস্যুতে আসবো, আরজি কর। প্রায় 1 বছর হলো, 9 তারিখে 1 বছর হবে সেই আরজি করের যে অভয়াকে আমরা হারিয়েছি, তার বাবা এবং মা। এতটা অসহায় এই পরিবার, এবার তাদের কাউকে মনে হচ্ছে কেউ তাদের এই বিচারটা দিতে পারছেন না। সেই তালিকায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সিবিআই, পুলিশ সবাইকেই তারা দায়ী করছেন, তার কারণ তারা বিচার পাননি। আমার নতুন অতিথির কাছে আসবো, তার আগে পরের প্রতিবেদন। আজকে প্রধানমন্ত্রী বিষয়টা ভাবছেন না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে অন্তত দেখা করতে। যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় থ্রেট কালচারে চালান আমাদের দেশ রাজ্যটা, তার জন্যই আমরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের দায়, মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারেন না। রাজ্য সরকার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা এখন ঘৃণা বোধ করি। রাজ্য সরকার সম্বন্ধে কোনো রকম মন্তব্য করতে আমরা এখন ঘৃণা বোধ করি। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা
তারা কিভাবে সেটিং হয়েছে জানি না, কিন্তু কোথাও না কোথাও তারাও সেটিং হয়ে গেছে, হয় টাকা পয়সার কাছে নইলে রাজনৈতিকভাবে কোনোরকমভাবে তারাও সেটিং হয়ে আছে। দেখুন, এই অনুপ্রবেশ ইস্যুতে বা জাল নথি ইস্যুতে ঠিক যেভাবে কেন্দ্র এবং রাজ্য একই সঙ্গে, কাউকে বাদ দিয়ে কাউকে একা দায়ী করা যাচ্ছে না, এই ইস্যুতে ওই অভয়ার বাবা মা তারাও কিন্তু একই সঙ্গে কেন্দ্র এবং রাজ্য, কেন্দ্রের শাসক রাজ্যের শাসক, কেন্দ্রের সিবিআই রাজ্যের পুলিশ সবাইকে দায়ী করছেন। তার কারণ একটাই, বিচারটা তারা চেয়েছিলেন, ক্রমাগত চেয়েছিলেন, রাস্তায় নেমেছেন, সে বিচারটা তারা পাননি বলে মনে করছেন। আমার পরের বক্তা ডক্টর তমনাশ চৌধুরী। ডক্টর চৌধুরী আজকে হেঁটেছেন, আজকে অভয়ার অভিযান ছিল সিজিও কমপ্লেক্স অভিযান বিচারের দাবিতে। ডক্টর চৌধুরী, বছর ঘুরতে চলল, কিন্তু আমরা অভয়ার মা বাবার কথা শুনলাম। আমাদের যন্ত্রণার, আমাদের দুঃখের, আমাদের দ্রোহের 1 বছর পূর্ণ হচ্ছে, কিন্তু আমরা এখনও মনে করি অভয়ার সেই নৃশংস হত্যার 9 আগস্ট 2024-এর যারা প্রকৃত দোষী তারা এখনও আড়ালে আছে। সেই হত্যার তথ্য প্রমাণ লোপাট যারা করেছে তারা এখনও আড়ালে আছে। এই হত্যার ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত তারা এখনও আড়ালে আছে। কলকাতা পুলিশ প্রথম 4 দিন তদন্ত করেছিল, সেই তদন্তের গাফিলতি নজরে এসে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই সেই তদন্তভার নেবার পর প্রায় 11 মাস শেষ হয়ে গেছে, 1 বছর হতে চলল। সিবিআই নতুন করে আর কিচ্ছু করেননি। মাঝখানে একটু অল্প সময়ের জন্য আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু সময় মতো তার চার্জশিট না দেওয়াতে তারাও ছাড়া পেয়ে গেছেন। তাই সমগ্র ঘটনাতে আমরা এটা দেখছি যে একটি নৃশংস ঘটনার হত্যার তার কারণ খুঁজে বের করার কোনো চেষ্টা হলো না, প্রকৃত দোষীদের বের করার কোনো চেষ্টা হলো না, এবং সারা রাজ্যের মানুষ যে 14ই আগস্ট রাত্রেবেলা যেভাবে বেরিয়ে এলেন তাদের ক্ষোভের, যন্ত্রণার, দীর্ঘদিনের, এবং এই রাজ্যের যে হুমকি সংস্কৃতি এবং সেই হুমকি সংস্কৃতির ওপরে আমাদের হাসপাতালগুলি, স্বাস্থ্যক্ষেত্রে এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে যে দুর্নীতি এবং সেই দুর্নীতিকে রক্ষা করার জন্য যে দুষ্কৃতি, এই দুষ্কৃতীদেরকে রোখার জন্য যে প্রচেষ্টা সেটা তো নেওয়া হলোই না। এবং এই ন্যায় বিচার না পাওয়া প্রমাণ করে দিচ্ছে যে হয়তো এই রাজ্যে যারা এইসবের সাথে দুর্নীতি দুষ্কৃতির সাথে যুক্ত তারাই নিশ্চিন্তে থাকবে, আর যারা নির্যাতিতা হবেন তার পরিবার বা তাদের সংসারের আশপাশের লোকজন তারা দুঃখ যন্ত্রণায় কাটাবেন। আমরা দেখেছি কলেজের প্রিন্সিপালকে কিভাবে ধমকি দিতে হয়, আমরা দেখেছি আজ সাউথ কলকাতা ল কলেজে তারই সহকর্মীদের কিভাবে অত্যাচার করতে হয়। এই ঘটনা পরপর আমাদেরকে এই বিশ্বাস মনে হচ্ছে ভাবিয়ে দিচ্ছে আমরা জানি না কোথায় চলছি, সমাজে আমরা কোথায় থাকব, আমার মেয়েটি কোথায় গিয়ে পড়াশোনা করবে, আমার ছেলে কোথায় গিয়ে থাকবে, কি নিশ্চিন্ত আমরা হতে পারবো সমাজ জীবন। তাই আমাদেরকে, আমার মনে হয়েছে আজকেও আমরা সিবিআই এর কাছে তাদের কথা শোনার জন্য, তাদের কাছে জানাবার জন্য আমরা সিজিও কমপ্লেক্স গেছি। আমরা বারে বারে যাব এবং সারা রাজ্যের মানুষের কাছে, আমরা সারা দেশের মানুষের কাছে আমরা বারে বারে মনে করাবো এই ঘটনা ভুলবার নয়, ভোলা চলবে না, ভুলতে দেওয়া যাবে না। আমরা যদি ভুলে যাই, কারণ এটাই চাইছে যারা শাসন, যারা ক্ষমতা চালাচ্ছে, যারা সরকার চালাচ্ছে, তারা আমাদের শুধু ভুলিয়ে দিতে চাইছে। কখনো উৎসবে আসুন, অনেক তো হলো, এটা হলো সেটা হলো, কিন্তু ভোলানো যাবে না, আমরা ভুলবো না, আমরা রাস্তায় আছি। তাই আজকে যেমন আমরা সিজিও কমপ্লেক্স যাচ্ছি, ঠিক সেরকমই আমরা 9ই আগস্ট যেদিন 1 বছর পূর্ণ হবে আবার আমরা রাস্তায় নামবো, আবার আমরা প্রতিবাদ করব, বারে বারে করব, কারণ আমরা সারা রাজ্যের মানুষ যারা 14ই আগস্ট রাস্তায় নেমেছিলেন তারা এখনও ঘরের মধ্যে আছেন, তারা দেখছেন যে কিভাবে এর অন্যায়ের প্রতিবাদ করতে হয়। ধন্যবাদ ডক্টর চৌধুরী। দেবাংশু, প্রথম কথা হচ্ছে রাজ্য সরকারের হাতে যে প্রথম 4 দিনে তদন্তভার ছিল তাতেই এখনো অবধি একমাত্র খুঁজে পাওয়া অপরাধী সঞ্জয় গ্রেফতার হয়। সিবিআই কদিন আগে নির্যাতিতার বাড়িতে গিয়েছিল। সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের সূত্রে যেইটুকু বুঝেছি, সিবিআই অফিসার তাদের মা বাবাকে এটা বোঝাতে গেছিলেন যে সঞ্জয়ই একমাত্র দোষী, এছাড়া কারোর আর খোঁজ পাওয়া যায়নি। আমাদের বক্তব্য হচ্ছে সুমনদা খুব সিম্পল, মা বাবার মনে নস্যাৎ করে দিয়েছেন, তারা মনে করছেন যে সিবিআই এর সেটিং করেছে হয় রাজনৈতিক স্বার্থে নয় টাকার কাছে। আমি সুমনদা দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে মা বাবার মানসিক অবস্থা, যার সন্তান হারায়, যার সর্বস্ব খালি হয়ে যায়, তারাই বোঝে, আমরা বুঝবো না। কিন্তু সুমনদা, যদি আমি এমন কিছুকে কল্পনা করি এবং আমি যদি সেই নির্দিষ্ট জিনিসটা অ্যাচিভ না হওয়া অবধি মনে করি এটা বিচার হলো না,
সেটা তো সঠিক কথা আবার নয়। তথ্য প্রমাণ ধ্বংস হলে, তথ্য প্রমাণ নষ্ট হলে বাবা মার মনে এই সন্দেহ হবে না? আমি একটা কথা বলি, মৃতদেহ পাওয়া যায়নি, ডেড বডি পাওয়া যায়নি, এরকম কেসও সিবিআই এর কাছে যায় এই কারণেই যে ডেড বডি পাওয়া যায়নি, পেলে পুলিশই সলভ করে দিত, সেটা সিবিআই করবে। আমি প্রথম বলি, সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেও কোনো লাভ হয়নি, বাবা মা পরিষ্কার বলেছেন। আমি প্রথমেই বলি যে সিবিআই, কেন্দ্রীয় সরকার এইসব জায়গায় যায়নি, যাচ্ছি না। আমার মনে হয় কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাইনি, তার জন্য একজন বাঙালি, আপনি বিজেপি যাই বলুন, আমি লজ্জিত, আমি দুঃখিত। প্রথম রাতে বেড়াল মারতে হয়, ও 4 রাত সময় পেয়েছে, যা যা মারার এই তদন্তের সব শেষ করে। ওই বেড়ালটাই তো তোমাদের কাছে। হ্যাঁ, রাইট দাদা, ওই বেড়ালটাই তোমাদের কাছে। ঠিক আছে, এক মিনিট ভাই প্লিজ। আমার কথা হচ্ছে শৌচাগার ভেঙেছে, মৃতদেহ লোপাট করেছে। আরে শৌচাগার ভাঙা হয়েছিল, ওখানকার স্টুডেন্টদের লেটার, ওখানকার স্টুডেন্টদের লেটার রয়েছে, যারা আজীবন প্রিন্সিপালকে রিকোয়েস্ট করেছিল। আমার শৌচাগার ভেঙেছে, হ্যাঁ, ডেড বডি পুড়িয়ে দিয়েছে, ডাক্তারকে দিয়ে যোগ করব তথ্যের প্রয়োজনে যে হেলথ সেক্রেটারি এবং অধ্যক্ষর সাইন ছিল সেই চিঠিতে। এই বলছি ডাক্তারকে সেই জুনিয়র ডাক্তারই করেছিলেন, যারা পরবর্তীকালে আন্দোলন করেছিলেন, তারাই করেছিলেন। হয়েছে সঠিকভাবে, এটা লিখিয়ে নিয়েছে। এরপর দেখুন, কানুন সবুত মানতা হয়, সবুত আর কিছু কি ছিল? তোমাদের এমস এর ডক্টর বাবুরা, এমস এর ডাক্তার বাবুরা করেছেন এটা পরবর্তীকালে পুনর্নির্মাণ হলো। দেহ পুড়িয়ে দেওয়ার জন্য পানিহাটির কাউন্সিলরকে কিভাবে পুরস্কৃত করা হয়েছিল আমরা সেটা সবাই দেখেছি। সঞ্জয় রায়কে বলির পাঁঠা মানানো হয়েছে, এটাও আমরা দেখেছি। 4 দিন পুলিশ ওই তথ্য প্রমাণ লোপাট করার পরেও সিবিআই আস্তে ভাই, তোমরা ধনঞ্জয় নিয়ে থাকো, সিবিআই এর পক্ষে যথেষ্ট তথ্য প্রমাণ ছিল অপরাধীদের অ্যারেস্ট করবার জন্য। কিন্তু যেমন সিবিআই গিয়ে বললো যে সঞ্জয় রায় যেমন পুলিশ অফিসারকে দিয়ে 10 লক্ষ টাকা দিয়ে সমস্ত ব্যাপারটা সেটেল করে দেওয়া হয়েছিল, যে কারণে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এসেও দেখা করার সময় পায় না, এর থেকেই বোঝা যায়। এবং আমি বলছি যে আপনি খালি আরজি করের ঘটনা প্রবাহের সময় তৃণমূলের নেতার মুখ্যমন্ত্রীর ভাষণটা শুনবেন, এতে বলছি যে বাবা মা অসন্তুষ্ট এবং এর থেকে দুর্ভাগ্যজনক আজকের দিনে দাঁড়িয়ে 1 বছরের মাথায় আর কিছু হয় না। আজকে প্রধানমন্ত্রী বিষয়টা ভাবছেন না, তাহলে প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে অন্তত দেখা করুন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে আমি ওনার পদত্যাগ সর্বক্ষণ দাবি করে যাব। সন্তানহারা এই দম্পতির কাছে অগাস্ট যেন অভিশপ্ত। গত বছরে অগাস্ট মাসের 9 তারিখে আরজিকর মেডিকেলে ঘটেছিল বিভৎস ধর্ষণ খুনের ঘটনা। বছর ঘুরতে চলল, কিন্তু একমাত্র সন্তান হারানো এই মা বাবা আজও সব প্রশ্নের উত্তর পাননি। আমার মেয়েকে কারা খুন করেছিল, কি তার মোটিভ ছিল, কেন খুন করলো, সেটাই আমি এখনো সেই রহস্য উদ্ঘাটন করতে পারিনি। দুর্নীতি, প্রাতিষ্ঠানিক খুন। শুক্রবার সেই না পাওয়ায় ঠিকরে বেরোলো ক্ষোভ হয়ে, যার নিশানায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সকলেই। যে আমাদের মুখ্যমন্ত্রী কথায় কথায় থেট কালচারে চালান আমাদের দেশ, রাজ্যটা, তার জন্যই আমরা মেয়েটাকে হারিয়ে ফেলেছি। স্বাস্থ্যমন্ত্রী আমার মেয়ের দায়, মৃত্যুর দায় কিছুতেই এড়াতে পারেন না। রাষ্ট্রপতিকে চিঠি লিখে রাষ্ট্রপতি তার উত্তর দিচ্ছেন। আমি বিষয়টা নিয়ে দুঃখিত, কিন্তু আমার কাছে সময় নেই। কিন্তু উনি কল্যাণী আসছেন, আমাদের এরকম একটা ক্ষতি হয়ে গেলে, এরকম একটা সমাজের মানুষের মধ্যে যে এফেক্ট হচ্ছে, তার নিয়ে ওনার কোনো চিন্তিত নেই। গত বছর 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত মৃতদেহ। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলনের এক নজিরবিহীন চেহারা দেখেছিল কলকাতা। গোটা দেশ দেখেছিল একদল তরুণ চিকিৎসকের শিরদাঁড়ার জোর। রাত জেগেছিল রাজ্যবাসী, চোখের জলে ভিজেছিল গোটা দেশ। কিন্তু তারপরও বিচার মেলেনি। বছর ঘুরতে চললেও মা বাবার সেই যন্ত্রণা এতটুকু কমেনি। এর আরও একটা পুজোর দোরগোড়ায় আপনারা গত বছর এরই বাড়ির সামনে আপনারা একটা মঞ্চ তৈরি করেছিলেন, কোথাও তার খালি ভাব থাকে। কি করব, এটা তো এখন সমাজের যেই জন্য আমাদের আমাদের যা হারিয়েছে সে তো কেউ কোথাও অন্যদিন পূরণ হবে না। বাকি জীবন আমরা লড়াই করেই চালিয়ে যাবো। মেয়েটাকে বড় করার জন্য এতদিন লড়াই করেছিলাম, সমাজে একটা প্রতিষ্ঠা দেওয়ার জন্য। এখন সেই মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনতে হবে, ছিনিয়ে এনে মানুষের সামনে প্রমাণ করে দেবো যে সব কিছু পাওয়া যায়। সন্তান তো আর ফিরবে না, বিচার মিলবে কি? সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।